কোনো আড়ম্বর নয়, কোনো আভাস নয়, স্রেফ একটা ফেসবুক বার্তায় 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। লম্বা জার্নিতে পাশে থাকার জন্য সতীর্থ ভক্ত পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এই টাইগার তারকা। এর মধ্য দিয়ে রিয়াদ এখন লাল সবুজের জার্সিতে ভক্তদের স্মৃতির পাতায় জায়গা করে নিলেন পাকাপোক্তভাবে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একটা আঙুল আকাশের পানে, আরেকটা হাতে মুষ্টিবদ্ধ ব্যাট, ভরসার প্রতীক হয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের এই ছবি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইতি টানলেন 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো আড়ম্বর নয়, মাহমুদুল্লাহ রিয়াদ এক ফেসবুক বার্তায় নিজের যাবার ঘোষণা দেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে রিয়াদ লেখেন, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর প্রতি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ফ্যান যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আবেগঘন বার্তায় মাহমুদুল্লাহ তার মা, বাবা এবং নিজের শ্বশুরকে ধন্যবাদ জানান। আলাদা করে ভাই এমদাদুল্লাহর কথাও তুলে আনেন, যিনি শৈশব থেকেই কোচ ও মেন্টর হয়ে রিয়াদের ছায়া হয়েছিলেন। বিদায়ী বার্তায় রিয়াদ জানিয়ে দিলেন, 22 গজের লম্বা সফরে তার ভরসার স্তম্ভ ছিল তার পরিবার। ক্যারিয়ারের উত্থান পতনে সমর্থন জুগিয়ে যাবার জন্য স্ত্রী ও সন্তানকেও ধন্যবাদ জানান রিয়াদ। আক্ষেপের সুরেই বলেন, ছেলে রাইদ লাল সবুজের জার্সিতে তাকে মিস করবে। বাংলাদেশ ক্রিকেটে এক সময়ের পঞ্চপাণ্ডব যাদের ঘিরে রচিত হয়েছে একাধিক রূপকথা, তাদের একের পর এক নীরব প্রস্থানে ভক্তদের খারাপ লাগলেও রিয়াদ মনে করিয়ে দিলেন, সব কিছুর শেষ পারফেক্টলি হয় না, শুধু হ্যাঁ বা না বলে সামনে এগিয়ে যেতে হয়। সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশে 10,000-এর বেশি রান করা চতুর্থ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 সালে কলম্বোর প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 239 ওয়ানডেতে 5,500-এর ওপর রান, আছে 4টা সেঞ্চুরি, 32টা 50। শতকের হিসাবে রিয়াদ বেশি সফল সাদা পোশাকে। টেস্টে 50 ম্যাচে 3,000 ছুঁই রান, 5 সেঞ্চুরি ও 16টা 50ও আছে। টি-20তে 8 হাফ সেঞ্চুরির পাশাপাশি 117 স্ট্রাইক রেটে রিয়াদের নামের পাশে 2,444 রান। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের পর লম্বা সময় ধরে অলরাউন্ডার হিসেবে সার্ভিস দিয়ে গেছেন মাহমুদুল্লাহ। 3 ফরম্যাট মিলিয়ে 166 উইকেট তার সামর্থ্যের প্রমাণ। মাহমুদুল্লাহ দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, তার আভাস মিলেছিল কদিন আগেই। বিসিবিকে অনুরোধ করে গেল সোমবার নিজেকে সরিয়ে নেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। 3 ফরম্যাটের মাঝে 2021-এর 24 নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদুল্লাহ। গেল বছর 8 অক্টোবর বিদায় জানান টি-20কেও। ফর্ম তার সামর্থ্য অনুযায়ী কথা না বলায় বেশ কদিন যাবতই সমালোচনার মধ্যে ছিলেন মাহমুদুল্লাহ। সবশেষ এবার বাকি থাকা ওয়ানডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিলেন, সাথে লাল সবুজ জার্সিতে জায়গা করে নিলেন ভক্তদের স্মৃতির মণিকোঠায়। পার্থ বণিক, 71। ফোকাসে 2027 বিশ্বকাপ। বিসিবি চায় নতুন করে নতুন পরিকল্পনায় এগিয়ে যেতে শিগগিরই কোচিং স্টাফ ও ক্যাপ্টেনের নাম ঘোষণা হবে। সিলেক্টর, কোচ, ক্যাপ্টেনদের সঙ্গে বিসিবি আগাতে চায় নতুন মিশনে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে 2 ক্রিকেটারের আইপিএলে খেলতে যাওয়া ইস্যুতে কিছুই নাকি জানে না বিসিবি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কোচিং স্টাফে ফিল্ডিং কোচ নেই, সেই ভূমিকায় কখনো ট্রেনার, কখনো ক্রিকেটার। ম্যাচে গিয়ে ক্যাচ মিস, চোখে লেগেছে বাজে গ্রাউন্ড ফিল্ডিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া তালি দিয়ে এভাবেই চলেছে ফিল্ডিং এর প্রস্তুতি। ক্রিকেটারদের মাঝেই দেখা গেছে বিরক্তি। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর কোচিং স্টাফ নিয়ে নতুন ভাবনায় বিসিবি। নয়া ফিল্ডিং কোচ নিয়োগের কাজ বোর্ড গুছিয়ে এনেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চুক্তির মেয়াদ শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্সের। তারপরও ক্রিকেট বোর্ড নিজের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্টে ব্যর্থ হওয়া এই ক্যারিবিয়ানেই আস্থা খুঁজে ফিরছে। কোচিং স্টাফে আমাদের এবার ফিল্ডিং কোচ ছিল না। খুব দ্রুততম সময়ে আসলে একজন ফিল্ডিং কোচ দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা, পাশাপাশি হেড কোচ যিনি আছেন তারও তো আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল, তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে? আবার ক্যাপ্টেনেরও একটা বিষয় চলে আসে, মানে এই 3টা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে এগোচ্ছেন? মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো
2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এইটুকুই। তার মানে শান্তই থাকছেন মোটামুটি ধরে? এটা বলি নাই, আমি বলছি এটা নতুন করে অ্যানাউন্স করতে হবে, সেটা যে কেউ হতে পারে। নয়া ক্যাপ্টেনের নাম না বললেও বোর্ডের আস্থায় নাজমুল শান্ত নতুন করে পেতে যাচ্ছেন ওয়ানডে আর টেস্টের দায়িত্ব। টি-20 ফরম্যাটে হবে ক্যাপ্টেন পরিবর্তন। 2027 বিশ্বকাপে বিসিবির মূল ফোকাস। অবসরে গেছেন মুশফিক, এবার সে পথে হাঁটলেন মাহমুদুল্লাহ রিয়াদও। বিসিবি চিন্তা করে রেখেছিল মাঠ থেকে বিদায় দেয়ার, কিন্তু আচমকাই অবসরে চলে গেলেন সাইলেন্ট কিলার। আমরা জানি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2027 যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা। তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়েই হয়তো ওকে আমরা বিদায় দেবো। ঠিক কি প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা, কি ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে? 3 মাস পরে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। গুঞ্জন শোনা যাচ্ছে আইপিএলে বাংলাদেশের 2 পেসারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে 2 ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটারদের সাথে এই ইস্যুতে বিসিবির আলাপ হয়েছে কি? এই ধরনের কোনো ধরনের আসলে আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সাথে? কোনো আলোচনা হয়নি নিয়ে, আপাতত কেউ এনএসিও চায়নি, কোনো আলোচনা হয়নি। যদি সত্যি আইপিএলে ডাক আসে তাসকিনদের, সেক্ষেত্রে এনওসি ইস্যুতে কি সিদ্ধান্ত নিবে বিসিবি? সার্বিক ক্রিকেটের জন্য যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব। অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি, যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে, তেমন হতে পারে। আর অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না, কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন। নাহিয়ান বিন জসিম, 71। ব্যাটে বলে ফিল্ডিংয়ে একদম হুবহু সাকিব আল হাসানের কার্বন কপি ঢাকা প্রিমিয়ার লিগে। আবাহনীর অর্থোডক্স স্পিনার মাহফুজুর রহমান রাব্বি আইডল সাকিবকে ছাড়িয়ে যেতে চান। বুধবার 5 উইকেট তুলে স্বপ্নের কথা জানালেন সাবেক নির্বাচক ও বর্তমানে আবাহনীর কোচ হান্নান সরকারও এই অলরাউন্ডারকে বেশ সম্ভাবনাময় বলছেন। সাইফুল রূপকের রিপোর্ট। এই ম্যাচে আপনি সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন, মানে সাকিব ভাইকে হারিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই এটা একটা অন্যরকম প্রাপ্তি যে যেখানে সাকিব ভাই সেঞ্চুরি করেছেন ওইখানে সেঞ্চুরি করে ম্যাচ দ্য ব্যাচ তার হাত থেকে নিতে পেরেছে, অবশ্যই খুব ভালো লেগেছে। সাকিব আল হাসানের অন্ধভক্ত গ্যালোবার্ট সুপার সাকিবের সেঞ্চুরি ফিকে হয়ে যায় রাব্বির ঝড়ো 100-এ। এবার যদিও ডিপিএল এর সাকিব নেই, স্পিনার রাব্বির বোলিং সত্তা সবার নজর কাড়ল। একদম হুবহু বাহাতি ব্যাটার, অর্থোডক্স স্পিনার, ব্রিলিয়ান্ট ফিল্ডার। বলা যায় সাকিব আল হাসানের কার্বন কপি 2023-এ যুব দলকে এশিয়া কাপ জেতানো মাহফুজুর রহমান রাব্বি। বুধবার মিরপুরে ওর বাহাতের খেল ভেঙে চুরে যায় পার্টেক্স। 54 বল করে 43টাই ডট, 18 রানে 5 উইকেট। আমার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার। এখান থেকে পারফরমেন্স করলে হয়তো আমাদের সামনে ন্যাশনাল টিম আছেন, হয়তোবা এখান থেকে যদি ভালো পারফরমেন্স করি তাহলে হয়তোবা ন্যাশনাল টিমের কাছে যেতে পারবো। সবারই লক্ষ্য একটা, ঘরোয়া ক্রিকেট মাতিয়ে দেশের জন্য খেলা। রাব্বির স্বপ্নটা আরও বড়, অধরা আইসিসির ট্রফি কি এই প্রজন্মের হাত ধরেই আসবে? আমার ওই লক্ষ্য আছে যে ন্যাশনাল টিমকে অনেক বছর সার্ভিস দিব। আর হ্যাঁ, অবশ্যই একটা ইচ্ছা যে আমাদের আইসিসির কোনো ট্রফি নেই। আমার কাছে মনে হয় যে যদি একটা ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারি এটা সবচেয়ে বড় প্রাপ্তি হবে। স্পিনার না, রাব্বি পাকা অলরাউন্ডার। ব্যাটিংটাও, পিন হিটিংটা বা লোয়ার মিডল অর্ডার দুর্দান্ত ব্যাটিং করে আপনি এইচপিতে বা বাংলাদেশের এ দল কিংবা গত বছর আসলে ঢাকা প্রিমিয়ার লিগও সেঞ্চুরি হাঁকিয়েছেন। অলরাউন্ডার রাব্বি আসলে কতটুকু তৈরি হচ্ছে? না, অবশ্যই আমি বললাম যে আমি আমার প্রসেস মেনটেন করছি, ব্যাটিং নিয়েও কাজ করছি, বোলিং নিয়েও কাজ করছি। এখন আসলে মুখে বলে তো লাভ নেই, পারফরমেন্স করতে হবে ইনশাআল্লাহ। 19-এর এশিয়া কাপ জিতিয়েছেন, ব্যাটে বলে ক্যাপ্টেন্সিতে ফিল্ডিংয়ে, অর্থাৎ 3 ডাইমেনশন বা 4 ডাইমেনশন ক্রিকেটার, সব পুরোটাই ইংরেজি দিতে পারেন। তার পোটেনশিয়াল কেমন দেখেন ক্রিকেটার হিসেবে, মানে পাইপলাইনের ক্রিকেটার হিসেবে তার সম্ভাবনা কতটুকু দেখেন? আমাদের কিছু জায়গায় তো কিছু প্লেয়ারের দিকে লক্ষ্য থাকে, মানে বাংলাদেশ টিমেও কিছু জায়গায় কিন্তু
গ্যাপ তৈরি হয়েছে, সেখানে কিছু প্লেয়ারের প্রতি লক্ষ্য থাকে। এই ধরনের প্লেয়ারদের প্রতি আমাদের আলাদা একটা নজর রয়েছে। তারা যদি ভালো ক্রিকেট খেলে তাদের জন্য হয়তোবা নজরটা আরেকটু মনোযোগ দিয়ে দেখবে সিলেক্টররা। সো সেই জায়গা থেকে আমি সিলেক্টর থাকা অবস্থায় সেটা দেখেছি। এখনও যারা আছেন নিশ্চিতভাবেই সেই সিলেকশন প্যানেলের নজরেও রয়েছে এই ধরনের প্লেয়াররা, যারা অলরাউন্ডার হিসেবে ভালো করলেই অপরচুনিটি পেয়ে যাবে। বিকজ আমরা জানি যে শর্টার ভার্সন ক্রিকেটে স্পেশালি ওয়ানডে এবং টি-20তে অলরাউন্ডার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে থাকে। রাব্বি সেই ধরনের ক্যাপাবিলিটি আছে, এখন বিষয়টা হচ্ছে তাকে সেটা পারফর্ম করে সবার নজরে চলে আসা। ক্যারিয়ারে প্রথমবার 5 উইকেট পাওয়া রাব্বি ব্যাটে বলে সমান তালে দলের জন্য পারফর্ম করতে মুখিয়ে হতে চান এক্স ফ্যাক্টর। সাইফুল রূপক, ৭১। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসার সপ্তাহখানেক আগে যাবতীয় আনুষ্ঠানিকতা ঘড়ির কাঁটা ধরে চূড়ান্ত। কেবল ইপিএল তারকা বাংলাদেশের কত নম্বর জার্সিতে খেলবেন সেই সিদ্ধান্ত হেড কোচের জন্য ছেড়ে দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। ম্যানচেস্টার টু বাহুবল, তারপর ঢাকায় ন্যাশনাল টিমের ক্যাম্প হয়ে শিলংয়ের টিম হোটেল সবকিছুই তৈরি এরই মধ্যে। হামজা ও তার পরিবারের সাথে বাকিদের টাইম শিডিউল করা হয়েছে সমন্বয়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। খেলা যুগের দর্শকদের কাছে কদিন আগেই জানতে চাওয়া হয় বাংলাদেশের কত নম্বর জার্সিতে হামজা চৌধুরীকে দেখতে চান। বুধবার সকাল পর্যন্ত ১৫০০-এর বেশি মানুষ জানিয়েছেন নিজেদের মতামত। বোঝাই যায় ইংলিশ প্রিমিয়ার লিগ তারকাকে ঘিরে বড় স্বপ্নে বিভোর এ তল্লাটের ফুটবল প্রেমীরা। কিন্তু হামজা আসলে ভারতের বিপক্ষে কত নম্বর জার্সি পরে খেলছেন সেটা ডিসাইড হয়নি এখনো। পুরো প্রক্রিয়া বাফুফে বস তাবিদ আওয়াল দেখভাল করছেন। তবে হামজাকে কোন জার্সিতে কোন পজিশনে খেলানো হবে সেটা একান্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে হেড কোচ হাভিয়ার কাবরেরার ওপর। জার্সি নম্বর ৮ নাকি ১৭, ফাইনাল ডিসিশন আসলেই তৈরি হয়ে যাবে লেস্টার সিটি তারকার প্রথম ন্যাশনাল টিম ম্যাচ কিট। জার্সি ছাপার কাজ বাকি থাকলেও হামজাকে ঘিরে ফুটবল ফেডারেশনের বাকি সব পরিকল্পনা ফুল অ্যান্ড ফাইনাল ফেজে নিয়ে গেছেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। ঘড়ির কাঁটা ধরে হবে সবকিছু। বাংলাদেশ ফুটবলে এ যাবৎকালে সবচেয়ে বড় তারকাকে কোথায় গেলে এক নজরে দেখা যাবে, খেলাযোগ এবারে তা জানাচ্ছে টু দ্য পয়েন্টে। ম্যানচেস্টার থেকে ১৬ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশ বিমানের বোয়িং 787 বিজনেস ক্লাসে ফ্লাই করবেন হামজা। সাথে থাকবেন তার মা, স্ত্রী ও ৩ সন্তান। ডিরেক্ট ফ্লাইটের ট্রাভেল ডেস্টিনেশন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম ১৭ তারিখ বেলা ১১টা ৪০। সবকিছু ঠিক থাকলে সেখানেই হয়ে যাবে ছোটখাটো একটা রিসেপশন পার্টি। এয়ারপোর্ট থেকে পরিবারের সাথে সড়ক পথে হামজা যাবেন নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবলে। দুপুর নাগাদ পৌঁছবেন। দিনের বাকিটা সময় কাটাবেন পরিবারের সাথে একান্তে। পরদিন অর্থাৎ ১৮ মার্চ ঢাকার পথে যাত্রা। রাজধানীতে সন্ধ্যা নাগাদ ব্রিটিশ হাই কমিশনের আমন্ত্রণে যেতে পারেন। অবশ্য নানা প্রোটোকলের ঝঞ্ঝাটে সেটা চূড়ান্ত করা যায়নি এখনো। তবে এটা নিশ্চিত রাত ৮টার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অফিসিয়ালি হামজা তার বাংলাদেশি টিমমেটদের সাথে যুক্ত হবেন ক্যাম্পে। ১৯ মার্চ সকাল ৯টা বাংলাদেশ টিমের সাথে ফটো সেশনে থাকবেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার। এই প্রসেসের জন্য হাতে রাখা হয়েছে ৩ ঘন্টা সময়। বোঝাই যাচ্ছে প্রফেশনাল ফটোশুটের ডিটেল প্ল্যান এক্সিকিউট করতে চায় বাফুফে। হামজার ব্র্যান্ড ইমেজ কাজে লাগাতে হবে তো। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন এই কমিটির আগে অন্তত এটুকু আন্তরিকতা চোখে পড়েনি ফেডারেশনের তরফ থেকে। দুপুর 12:30টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অফিসিয়াল প্রেস মিট। চাঙ্ক আধা ঘন্টার। গণমাধ্যম কর্মীদের জন্য আপাতত এটুকু সময় বরাদ্দ। একই দিন আছে আরও কয়েকটা ফটো সেশন। স্কুল ফুটবলের ক্যাপ্টেন ও ম্যানেজারদের সাথে সংক্ষিপ্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে সময় দেবেন হামজা। সেখানে আছে ফটো সেশন পর্ব। ব্যাক টু ব্যাক বাফুফে পার্টনারদের সাথে ছবি তোলার কাজটাও সেরে ফেলা হবে তারপর। ১৯ তারিখ সন্ধ্যা 6:30টায় টিম প্র্যাকটিস। কিংস অ্যারেনাতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে অনুশীলনে যোগ দেবেন হামজা। স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্সের সাথে সিনক্রোনাইজ করার কাজটা শুরু হবে এখান থেকেই। ২০ তারিখ ভোর 6:30টায় বাংলাদেশ দলের ভারত যাত্রা। ঢাকা থেকে ৯টার ফ্লাইট ধরে টিম কলকাতা হয়ে যাবে শিলং। সেখানে ভিভান্তা শিলং হোটেলে লোকাল টাইম বিকেল ৫টার মধ্যে চেক ইন করার টার্গেট। ভারতের সাথে বাংলাদেশের বিগ ম্যাচ ২৫ তারিখ। মিশন শেষ করে হামজার অবশ্য বিশ্রামের তেমন সুযোগ নেই। ফিরতে হবে ম্যানচেস্টারে। খেলাযোগ জানতে পেরেছে ২৭ মার্চ সিলেট থেকেই ফিরতি ফ্লাইট ধরবেন হামজা। আবার কবে আসছেন সেটাও জানা যাবে শিগগিরই। খালিদ জামিল, ৭১।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ স্থানীয় ক্লাব আল ওয়েদাত। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। সৌদি আরবের তাইফে ক্যাম্প করছে লাল সবুজরা। অনুশীলনে 3 গোলকিপার সুজন, শ্রাবণ ও মিতুল নিজেদের প্রমাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুবাপী রিপোর্ট। পরিকল্পনা মতো সব হওয়ার সুযোগ নেই। দেশের বাইরে যখন জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প, পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক কিছু। সৌদি আরবে জামাল তুপুদের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফ্রিকার সুদানের সাথে। খেলছি এখন না তখন করে আর পাত্তা নেই দলটার। মাস্টারমাইন্ড হাবিয়ার কাবরেরা রেডি করে ফেলেছেন বিকল্প। স্থানীয় ক্লাব আল ওয়েদাত হচ্ছে লাল সবুজদের প্রতিপক্ষ। সুদানের সাথে একটা ম্যাচের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের যেহেতু আমরা ওই প্ল্যানিংয়ে আমরা করি নেই, মানে প্ল্যানিংটা হয় নাই আমাদের। সেই প্ল্যানিংয়ের পরবর্তীতে আমাদের হাতে যে কয়টা ক্লাব ছিল, সেই কয়টা ক্লাবের মধ্যে এটা হলো আল ওয়েদাত ক্লাব। মূলত বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই ম্যাচ, গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ। এদিকে লাল সবুজের ডেরায় 3 কাঠির নিচে কে সামলাবেন বাংলার জাল, সেই প্রতিযোগিতায় একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতা। গোলকিপিং পজিশনে দীর্ঘদিন ধরে আনিসুর রহমান জিকো ছিলেন দলের ভরসা। সাউথ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া জিকো এবার কাবরেরার স্কোয়াডে জায়গা পাননি। তাই লড়াইটা সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ ও মিতুল মারমার। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইন্ডিয়া, যেহেতু তো আমরা ইন্ডিয়ার যে দুর্বল সাইডগুলো আছে, তো আমরা এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং কি করলে আমাদের টিমের জন্য পজিটিভ হবে এই নিয়ে আমরা কাজ করতেছি। আসলে যারা গোলকিপার পজিশনে আছেন আমার সাথে, তো ওনারা দুজনেই হচ্ছে খুবই ভালো এবং খুবই কম্পিটিটিভ একটা পরিবেশ আমরা ফেস করতেছি। কোচ যে সময় মনে করবে যে আমাকে 11-এ দিবে বা দেওয়ার মতো আমি কোচের মতো ওয়ার্ক করতেছি, ওই সময় কোচেই 11-এ খেলাবে। আশা করি সবাই জানে যে গোলকিপার একজনই খেলে, যেই জায়গায় খুব ডিফিকাল্ট, আর ওরা হলো খুব ভালো। কাবরেরার নতুন কৌশল ও পরিকল্পনার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা করছে এই তরুণ গোলরক্ষকরা। শেষ পর্যন্ত কার হাতে থাকবে বাংলাদেশের গোলবারের দায়িত্ব, সেটাই হয়তো পরখ করে নেওয়া হবে মধ্যরাতের প্রস্তুতি ম্যাচে। অনুবাপী, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।